শহরের যান্ত্রিক কোলাহল আর গাড়ির হর্নের কর্কশ শব্দের মাঝে বাড়ি ফেরার পুরোটা পথ হৃদি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে। সৌহৃদ্যের সাথে তার এই লুকোচুরি খেলা, মাঝে মাঝে আগ্নেয়গিরির মতো ফেটে পড়া অভিমান, আবার কখনো হাড় কাঁপানো মানসিক টানাপোড়েন, সব মিলিয়ে সে আজ বড্ড দিশেহারা। সেই সব টানাপোড়েনের মধ্যে সৌহার্দ্য তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। 9টায় তার ওটি। রিদি বাড়ি ফিরল প্রায় ঘন্টাখানেক হলো, কিন্তু নিজের রান্না ঘরে না গিয়ে সোজা পা বাড়ল রান্নাঘরের দিকে। গত 4-5 দিন এই রান্নাঘরের চৌকাঠ সে মারায়নি। বিশেষ করে সাথী ওকে এবার আসার পর থেকে রান্নাঘরের চৌকাঠ মারাতে দেয়নি। তোহা জোহারা এখন মোটামুটি হাঁটতে শিখেছে, দাদা দাদির সাথে দিব্যি খেলে বেড়ায়। তাদের এই কিচিরমিচির আর মিষ্টি দুষ্টুমিতে সাথীকে তাদের নিয়ে খুব একটা ব্যস্ত থাকতে হয় না। তাই স্বাস্থ্যের রান্নাবান্নাগুলো নিজেই করে ফেলে আমিনা খালার সাহায্যে। চৌধুরী বাড়ির একটা অলিখিত নিয়ম, বাড়ির সব কাজ লোকজন করলেও রান্নার দায়িত্বটা বাড়ির বউদের সামলাতে হয়। রিদির দাদি শ্বশুরের হাত ধরে যে ঐতিহ্য শুরু হয়েছিল তা আজও অমিল। রিদি বা সাথী বউ হয়ে আসার পর এই সংসার রান্নার পুরো দায়ভার ছিল রিমা চৌধুরী আর সাহেদা চৌধুরীর হাতে। সাহেদা বেশিরভাগ সময় অসুস্থ থাকায় সাংসারিক ঝাক্কি ঝামেলা সেভাবে সামলাতে পারতেন না। সেই শূন্যতাটুকু নিজের মমতা দিয়ে পূরণ করতেন রিমা চৌধুরী। কোনো দিন কোনো অভিযোগ বা ক্লান্তি না দেখে পরম স্নেহে তিনি আগলে রেখেছেন পুরো চৌধুরী বাড়িটিকে। প্রতিটি কোণ গুছিয়ে রেখেছেন নিজস্ব ছন্দে। এই দিকটায় তার ভালো গুণ ছিল। রিদির হাতের জাদুতে রান্নাঘর তখন মৌ মৌ করছে। আমিনা খালার পাশে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করছেন, আর রিদি আপন মনে রাঁধছেন। ঠিক সেই মুহূর্তে হাসাহাসি করতে করতে রান্নাঘরে ঢুকলো সাথী আর পৃথা। রিদিকে এত যত্ন করে রাত্রে দেখে সাথী মৃদু এগিয়ে এলো, তার কণ্ঠে বাঁকানো সুর, এক চিমটির দুষ্টুমি। বাহ, আমার ননদ রানী তো আজ দারুণ মুডে দেখছি। সারারাত জামাইয়ের সাথে ঘুরে বেরিয়েও এত এনার্জি। সাথীর এমন টিপনিতে হৃদির গাল দুটো লজ্জায় রাঙা হয়ে উঠল। সে চোখ রাঙিয়ে পিঠার দিকে তাকিয়ে বলল, এই শাকচুন্নিটা নিশ্চয় তোমাকে সব বলে দিছে, তাই না? পিঠা একগাল হেসে হৃদির কোমরে হালকা খোঁচা দিয়ে বলল, দোষ কি শুধু আমারই? তুই নিজে জামাই নিয়ে ঘুরবি আর আমরা একটা কথা বলতে পারবো না? তিনজনে এমন খুনসুটিতে রান্নাঘরটা তখন প্রাণবন্ত। ঠিক তখনই ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন রায়দা শেখ। সবার দিকে তাকিয়ে তাড়া দিয়ে বললেন, কী রে তোরা, এখনও নাস্তা শেষ করতে পারলি না? বের হতে হবে তো। আর শোন, দুপুরের খাবারটা ভাইজান এখানেই খেতে বলেছে। রায়দা শেখের কথা শুনে রিদি রান্নাঘরের ব্যস্ততার মাঝে তার দিকে ফিরে তাকলো। তার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। শান্ত গলায় বলল, এই তো খালামণি, আর একটুখানি বাকি হয়েই যাবে। খালামণি? মেয়েটার মুখে এই ছোট্ট ডাকটুকু শুনতে রায়দা শেখের বুকের ভিতরটা হাহাকার করে উঠল। যেন এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল তার অকালে ঝরে যাওয়া মৃত বোনের মুখচ্ছবি। এই মেয়েটা যে তার বোনের রেখে যাওয়া একমাত্র স্মৃতি। তিনি হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কিন্তু সেই স্পর্শের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস কেউ টের পেল না। চোখ ভিজে এলো রায়দা শেখের। দ্রুত আঁচলে চোখের কোণটা মুছে নিলেন। মনের গভীরে সেই অব্যক্ত কষ্ট আর ভালোবাসা কারো নজরে পড়ার আগে ভারী পায়ে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সকাল 10টা। ডাইনিং টেবিলের চারপাশে সরগরম পরিবেশ। সবাই নাস্তা করতে বসেছে। রিদির সাথী আর পিঠা ব্যস্ত হয়ে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ঠিক তখনই সারহান চৌধুরী তার দৃষ্টি রিদির দিকে ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, রিদিমা, সৌহার্দ্য কোথায়? ও কি আমাদের সাথে বেরোবে না? প্রশ্নটা শুনে রিদির হাতের নড়াচড়ার জন্য এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য যাবে কি যাবে না সে তো নিজেই অজানা। অনিশ্চয়তা, সেই অস্বস্তিতে সে একটু আমতা আমতা করে বলল, আব্বু, ওনার তো একটা ওটি আছে, সকালে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, কখন ফিরবে সেটা তো কিছু জানায়নি। রিদির অস্পষ্ট উত্তরে সাহারান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। তিনি মৃদু তিরস্কার সুরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার এই গুণের বাহার ছেড়ে যাবে তো না, সেখানেও তাই রাজি। স্বামীর কথা শেষ হতে না হতে সারদা চৌধুরীর জন্য কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি কি সবসময় আমার বাবুর পিছনে লেগে থাকেন? ওর কাজ শেষ হলে যাবে, একটু ধৈর্য ধরুন। সারদা চৌধুরীর কথায় সারহান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না। তিনি দীর্ঘশ্বাস চেপে চুপ করে গেলেন। তিনি ভালো করে জানেন তার স্ত্রী অন্ধভক্ত
সন্তান ভক্ত ছেলের বিরুদ্ধে একটা কথাও যেন সাহেদা চৌধুরীর কানে গিয়ে বেঁধে সারহান চৌধুরীর দৃঢ় ধারণা ছেলের প্রতি মায়ের এই অতিরিক্ত প্রশ্রয় আর সীমাহীন আশকারাতে সৌহার্দ্য আজ এত জেদি হয়েছে। দুপুর গড়িয়ে গেছে কেবল খন্দকার বাড়ির গেট দিয়ে চৌধুরী বাড়ির প্রতিটি গাড়ি সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘ 4 বছরের মান অভিমান আর শীতল দূরত্ব কাটিয়ে আজ যেন এক নতুন ভোরের দেখা মিলল। গাড়ি থেকে নামতে সারহান চৌধুরী আর সাহেদা চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন সাহেদা চৌধুরীর সভাপতিত্বে দুই ভাই, ভাইজান খন্দকার আর ফজলুল খন্দকার, তার তাদের স্ত্রী মাইমুনা বেগম আর শান্তা বেগম। মাইমুনা বেগম আপ্লুত হয়ে নিজের ননদ সাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। চোখের কোণে জল চিকচিক করে উঠল। ভারী কণ্ঠে বললেন, এতটা অভিমান কি মানায় সাহেদা? এতগুলো বছর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? সাহেদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিলেন। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, অভিমান কার উপর করবো ভাবি? যে বাড়িতে এতদিন আমার মেয়ের পা ফেলার অনুমতি ছিল না, সেই বাড়িতে আমি কিভাবে আসতাম বলো? মাইমুনা বেগম সহজ সরল মানুষ। ননদের কথা শুনে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় আমার রামিসার মেয়ে? দেখতে কেমন হয়েছে? একদম রামিসার মতো হয়েছে তো? ভাইয়ের স্ত্রী এমন আকুলতা দেখে সায়দা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটল। তিনি জানেন রামিসা খন্দকার শুধু মাইমেনা বেগমের জান ছিলেন না, বরং পুরো খন্দকার বাড়ির হৃদস্পন্দন ছিলেন। পরিবারের সবাই পূর্ব পরিচিত হলো, রিদি আর পিথা নতুন সব। তাই সায়েদা চৌধুরী যখন রিদি আর পিথাকে পরিচয় করে দিচ্ছিলেন, তখন ফজলুল খন্দকার আর ফাইজান খন্দকার আর শান্তা বেগম পিথার সাথে সৌজন্যমূলক কথা বললেও রিদির দিকে তাকালেন না, কোনো সৌজন্য বোধ করলেন না। বরং শান্তা বেগম রিদির দিকে এক পলক অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে মুখটা বাঁকিয়ে বলে উঠলেন, থাক, নতুন করে পরিচিত হয়ে কী আর হবে, এসেছে দুদিন ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাবে আর কি, বলে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। শান্তা বেগম এমন রুক্ষ আচরণে রিদি যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভিতরে অকারণে শিউরে উঠল। বুঝতে পারল না ঠিক কী কারণে তার সাথে এমন ব্যবহার করছে। রিদির এই স্তব্ধতা কাটাতে মাইমুনা বেগম এগিয়ে এসে তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিলেন। কপালে আলতো চুমু খেয়ে রায়দা শেখের দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ, একদম পুতুলের মতো দেখতে। মায়ের মতো অতটা সুন্দরী না হলে চেহারায় ভীষণ মায়াবী। তিনি বাকি কথা শেষ করার আগে সাহেদা চৌধুরী ইশারায় তাকে থামিয়ে দিলেন। পর মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু। রীতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এই পরিস্থিতি তাকে ঘোরের মতো আচ্ছন্ন করে ফেলছে। এদের কথার কোনো অর্থই সে মেলাতে পারছে না। কেন তাকে কেউ আদরে কাছে টেনে নিচ্ছে, আবার কেউ কেমন অদ্ভুত আচরণ করছে। সবাই তার কাছে এক রহস্যময় ধাঁধা, অথচ এই মানুষগুলোকে সে জন্মের পর থেকে কখনো দেখেনি। আজ তো প্রথম দেখা। আর তার মাকে তো তাদের চেনার কথা বলে রিদির মনে হলো না। রিদির মাথায় যখন চিন্তার ঝড় বইছে, তখন রায়দা শেখ পরিস্থিতি আঁচ করতে পেরে ধমকের সুরে সবাইকে বাড়ির ভিতরে যাওয়ার তাড়া দিলেন। তার সেই হইচই আর ব্যস্ততায় রিদির ভাবনার জগৎ এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। অজানা এক অস্বস্তি নিয়ে সে নিজের চারপাশটা একবার দেখে বাড়ির ভিতরে পা বাড়ালো। রিভা যখন রিদি আর পিঠাকে খন্দকার বাড়ির আঙ্গিনায় নিয়ে ঘুরে দেখাচ্ছিল, রিদির চোখ যেন বিস্ময়ে বড় বড় হয়ে গেছিল। এ যেন বাড়ি নয়, এক রূপকথার রাজপ্রাসাদ। চৌধুরী বাড়ির 3টে বিশাল অট্টালিকা বোধহয় এর ভেতরে অনায়াসে এঁটে যাবে। একদিকে সারিবদ্ধ দেশি বিদেশি ফলের চারা, অন্যদিকে বিশাল এক দিঘি, তার সামনে দিগন্ত বিস্তৃত বাগান, সব মিলিয়ে এক চোখ ধাঁধানো রাজকীয় অভিজাত্য। সায়দা চৌধুরীর বাবা ছিলেন জমিদার বংশের প্রথম সন্তান। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম এই পরিবারের রক্তে মিশে আছে ক্ষমতার দাপট। বাবা জমিদার, নিজে কয়েকবার এমপি, ছেলে এবং সর্বশেষ তার নাতি ফারিস খন্দকার এই আসনটি অলঙ্কৃত করে রেখেছে। বিকেলে পুকুর ঘাটে বিশাল ঘাটলার বসে আছে মজেছিল পিথা, রিভা আর রিদি। কিছুক্ষণ আগেই দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকেছে। খাওয়ার টেবিলে রিদির মুখোমুখি হয়েছিল ফারিস আর ফাহাদ। খন্দকার পরিবারে এই দুই ছেলে, কোনো মেয়ে নেই। ফাহান বড়, এমনকি সৌহার্দ্যের চেয়ে বয়সে বড়। ফারিসকে দেখে রিদির হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। এই লোকের সাথে তো কিছুদিন আগে তার চরম কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু যখন জানলো ফারিস আসলেই সৌহার্দ্যের মামাতো ভাই, তখন নিজের ব্যবহারের কথা ভেবে রিদির ভীষণ লজ্জা পেল। তবে ফারিস খুব চমৎকারভাবে পরিস্থিতি সামলে নিয়েছে।
তার সাবলীল আচরণে রীতির সংকোচ আরও জড়তা নিমেষে কাটিয়ে গেছে। এ বাড়িতে আসার পর থেকে সবাই তার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলেও শান্তা বেগম কেমন জানি অদ্ভুত আচরণ করছে। রীতি বুঝতে পারছে না যার সাথে তার জীবনে কখনো দেখা হয়নি তার সাথে এমন আচরণ করার কারণ কি? কথোপকথনের এক পাতে হৃদি লক্ষ্য করল রিভার মনটা যেন মেঘলা আকাশের মতো বিচ্ছন্ন হয়ে গেছে। গতকাল থেকে হৃদি খেয়াল করছে রিভা বড্ড বেশি শান্ত, যা তার স্বভাবের সাথে একবারেই মেলে না। যে মেয়েটি সারাক্ষণ চঞ্চলতায় মেতে থাকতো সে হঠাৎ এমন থমথমে হয়ে আছে। হৃদি আলতো করে রিভার পাশে গিয়ে বসলো। এরপর স্নেহমাখা হাতে তার চুলে বিলি কেটে পরম মমতায় জিজ্ঞাসা করলো, আমার দুষ্টু ননদটি কি আজ মন খারাপ কেন বলো তো? রিভা স্বভাবত একটু আবেগপ্রবণ, নিজের মনের কষ্ট সে বেশিক্ষণ চেপে রাখতে পারে না। মামা খালা মাম আর ভাইদের আদরের রাজকন্যার মতো বেড়ে ওঠা এই মেয়েটির অভিমানের পাল্লাটা এমনিতে একটু ভারী। হৃদের এই আদুরে স্পর্শ যেন রিভার বাঁধ ভাঙার অনুঘটক হয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে রিভার চোখের কোন উপচে জল গড়িয়ে পড়ল। হৃদি একটু হকচকে গেল। মেয়েটা হুট করে এমন করে কাঁদছে কেন? সে রিভাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা স্বরে বলল, কী হয়েছে রিভা? কান্না থামিয়ে আমাকে বলো তো। রিভা ফুপিয়ে উঠে নাক টানতে টানতে ভাঙা গলায় বলে, তোমার এই কান্না ভাইটা খুব খারাপ ভাবি। বলে সে আবারও কান্নায় ভেঙে পড়ল। হৃদি খানিকটা বিরক্ত হলো, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বলল, কান্না থামাগে, বলো তো ভাইয়া ঠিক কী করেছে? রিভা নিজের চোখের জল মুছে ফোপাতে ফোপাতে বলতে শুকলো, আমি গতকাল ওনাকে প্রপোজ করেছিলাম, কত সুন্দর রেস্টুরেন্ট বুক করে টেবিল সাজিয়ে, আর একটা কানা লোক আমাকে অ্যাকসেপ্ট তো করলো না, উল্টে আমাকে থাপ্পড় মেরে গাল লাল করে দিচ্ছে, দেখো আমার গালটা এখনও জ্বলছে। বলে সে নিজের গালটা হৃদির দিকে এগিয়ে দিল। যদিও সেখানে দাগের কোনো চিন্তা নেই, তবু হৃদি তাকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে আমি ভাইকে বকবো, কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলো কি, তুমি কি ভাইকে সত্যি সত্যি ভালোবাসো? রিবার চোখে তখনও জল, কিন্তু তার মাঝে যেন এক অদ্ভুত মায়ার আবেশ খেলে গেল। সে আনমনে বলল, আমার ওনাকে ভীষণ ভালো লাগে ভাবি, উনি অনেক হ্যান্ডসাম, বিশেষ করে ওনার নীল চোখগুলো। যখন হৃদির কপালে বিরক্তির ভাঁজ পড়ল, সে জানতে চাইল ভালোবাসার কথা, আর এই মেয়ে উত্তর দিচ্ছে চোখের রূপ। ভাই বোন দুটো অদ্ভুত, নিজের মনের খবর জানে না, অথচ মানুষের চরকির মতো ঘোরাতে বসে থাকে। ওদের কথা রেশ কাটতে না কাটতে খন্দকার বাড়ির গেট দিয়ে সৌহার্দের গাড়িটা প্রবেশ করলো। গাড়ির শব্দে ওদের কথা থেমে গেল। সৌহার্দ গাড়ি থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসতে পৃথা অস্বস্তিতে পড়ে রিভাকে টেনে চট জ্বলতে বাড়ির ভিতরে নিয়ে গেল। সৌহার্দ কারো দিকে না তাকিয়ে সরাসরি এসে হৃদির পাশে ধপ করে বসে পড়ল। রোদের উত্তাপ আর ক্লান্তিতে তার পরনের সাদা শার্টটা ঘেমে লেপ্টে আছে, গলার দিকে দু তিনটে বোতাম খোলা, এলোমেলো চুল যেন এক দলা ভ্রান্তি। হঠাৎ করে সৌহার্দ্য হৃদির হাতটা টেনে নিয়ে নিজের চুলের ভাঁজে গুজে দিল। ভারী গম্ভীর অথচ অদ্ভুত এক ক্লান্তির স্বরে সে বলল, হাত বুলিয়ে দাও তো পটলের আম্মু, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সৌহার্দ্যের মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে হৃদি যেন থমকে উঠল, হতবাক হয়ে বলে উঠল, কি বাজে বকছেন, আমি কেন পটল? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগে যেন তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে বিরক্তি সে বলেছি, আপনি আসলে একটা জাত আলোক, নিজের বাচ্চাদেরকেও এমন অদ্ভুত নামে ডাকে। সৌদ ভুরু কুচিয়ে হৃদির দিকে তাকালো, তারপর ধীর গতিতে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি এগ্রি? হৃদি বিরক্তিতে নাক মুখ কুচকিয়ে ঝেঁজিয়ে উঠল, গিরগিটি লোক, একটা কথা কি সোজা করে বলতে পারেন না? সৌহদ্দ এবার ভুরু কুচকে ফেললো, অন্তত গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনতে? হৃদি প্রথমে বুঝতে পারেনি। সে যখন জিজ্ঞাসা করতে যাবে কাকে, তখনই কথাটার গভীর অর্থ তার মাথায় দপ করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে বিদ্রূপের স্বরে বলল, বউ মানে না ঠিকমতো, আবার বাচ্চার চিন্তা করেন কোন সাহসে? হৃদির এক কথায় সৌহদের চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে শীতল গলায় বলল, তোমাকে কে বলল পটকাগুলোকে আনতে বউকে মানতে হয়? ওকে দেন রুমে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে আনতে হয়। হৃদি গজগজ করতে করতে বলে গেল, বাজে লোক, গিরগিটি একটা, মুখে খুললেও শুধু বাজে কথা। সৌহার্দ্য এক মুহূর্তের জন্য হৃদির দিকে এক দৃষ্টিতে তাকালো। তার মধ্যে রাগ আর অনুভূতি এক অদ্ভুত মিশ্রণ। গম গম কণ্ঠে সে
বলে উঠল, স্টুপিড মহিলা। স্বামীর মুখে মুখে তর্ক না করে যদি স্বামীর মনটা বোঝার চেষ্টা করতে, তবে এতদিনে 4-5টা পটল তোমার কোলে খেলে বেড়াতো। বলে সে এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। দিদি স্তব্ধ হয়ে বসে বলল, সে এই লোক বলে কি, সে বউ মানে না বলে কি না স্বামীর মন বোঝার কথা। রাত তখন প্রায় 11টা। বাড়ির নিস্তব্ধতা ভেঙে টেলিভিশনের মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। রিভা আচ্ছন্নে বসে টম অ্যান্ড জেরি দেখছে, আর পুরো মনোযোগ কার্টুনের দিকে। পাশের জগতে কী ঘটছে তার কোনো খেয়াল নেই। রিভার পাশে স- সমানে খোঁচা মারছে। রিভা, দে না একটু রিমোটটা। ওটা শেষ তো শেষ, এবার একটা আমি দেখি। কিন্তু রিভার নজর পর্দা থেকে সরছে না। ও কিছুতেই রিমোট দিতে রাজি নয়। রিভান অস্বস্তিতে ক্রমশ বাড়ছে। ঠিক সেই সময় সদর দরজা খোলার শব্দ। ফারিস ঘরে ঢুকলো। ওর শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ফারিস ঘরে ঢুকে সোজা রিভার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত কিন্তু স্থির দৃষ্টি। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হলো কিছু একটা গভীর চিন্তা ওকে গ্রাস করছে। ক্ষণিকের জন্য ফারিসের চোখ মুখ লাল হয়ে গিয়ে উঠল। তারপর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো চেহারায়। ফারিস নিঃশব্দে পকেট থেকে মোবাইল বের করে দ্রুত কোনো একজনকে মেসেজ পাঠিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ছোটাচ্ছি তোর ভালোবাসা। কষ্ট করে মুরগি পুষলাম আমি, আর সেটা পেটে যাবে কি না শেয়ালের। এতটুকু বলে ফারিস দফাদফ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে রিভান ফারিসের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিস বেরিয়ে যেতে রিভানের মোবাইলে একটা মেসেজের টুং করে শব্দ উঠল। মেসেজ পড়ে ওর বুকের ভেতরে যেন একটা ধাক্কা লাগলো। ও একটু ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে রিভাকে ডাকলো, ও রিভা, রিভা। রিভান গলা নামিয়ে বলল, এইমাত্র খবরে দেখলাম আজ নাকি আকাশে একসাথে দুটো চাঁদ উঠবে। তুই যাবি দেখতে? চল না দেখে আসি। রিভা অবাক হয়ে রিভানের দিকে তাকালো। এই ভাবুক দৃষ্টিতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সে তো জীবনে এমন অদ্ভুত কথা শুনে দুটো চাঁদ। ওর ভাই কি পাগল হয়ে গেল নাকি? রিভা সন্দেহ নিয়ে রিভানের দিকে তাকাতে একটু থমকে গেল। তারপর বলল, ওকে, আমি একাই যাচ্ছি। তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না, তুই থাক। বলে রিভান চলে যেতে উদ্যত হলে রিভা ঝটপট করলো, যাবো আমি, কিন্তু তোকে রিমোট দেবো না। ও মনে মনে ভাবলো রিভান হয়তো ওকে বোকা বানিয়ে রিমোটটা হাতিয়ে নিতে চাইছে। রিভান চোরের মতো এদিক ওদিক তাকিয়ে রিভার দিকে ফিরেছিল। ঠিক আছে, রিমোট দিতে হবে না, চাঁদ চলে যাবে তাড়াতাড়ি। আয় মেরি মা। বলে রিভান বোনের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। ওর ভেতরটা একটা অজানা ভয় কাঁপছে। যদি সৌহার্দ্য ওদের দেখে ফেলে তাহলে রক্ষা নেই। ফারিস আগে থেকে সতর্ক করে দিয়েছে, বলেছে যে কোনো মতে যেন সৌহার্দ্যের সামনে না পড়ে। রিভান চাঁদ দেখানো বাহানায় রিভাকে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে এসছে। রিভা মাঝে মাঝে গাইগুই করলেও রিভান এটা ওটা বলে ওকে শান্ত করছে। বাড়ি থেকে অনেকটা দূরে জলশূন্য এক রাস্তার ধারে রিভান থামলো। ও বোনের দিকে তাকিয়ে বলে, রিভু আমার বোন, এখানে একটু দাঁড়া, আমি 1 মিনিট 2 মিনিটে আসছি। বলে ও বোনের গাল টিপে দৌড়ে গেল। রিভাকে কিছু বলার সুযোগ দিল না। অন্ধকারে রাতটা যেন আরও গাঢ় হয়ে উঠছে। 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু রিভানের দেখা নেই। জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা রিভার সারা শরীর ভয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছিল। প্রতিটা ঝিঝি পোকার ডাক আর পাতার শব্দ যেন এক অদ্ভুত অশুভ সংকেত। রিভা আর অপেক্ষা করতে না পারে সামনের দিকে পা বাড়াতে অন্ধকার থেকে একটা হাত ছিটকে এসে ওর কবজি চেপে ধরল। রিভা চিৎকার করার আগে একটা বলিষ্ঠ হাত ওর মুখ চেপে ধরল। পরিচিত সেই শীতল কণ্ঠস্বরে। ফারিস হেসে সে ফিসফিস করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, একটু আওয়াজ করলে ঠাটিয়ে চর দিব। এত রাতে এখানে কেন? তুই কি করছিস একা? রিভার বুক ধড়ফড় করে উঠছিল। সে তোতলাতে বলল, আমাকে তো ভাই। কথাটা শেষ হওয়ার আগে জটলা পাকানো অন্ধকারে কয়েকটা ছায়া এগিয়ে গেল। কিছু মানুষ ওদের ঘিরে ধরল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধ লোক কর্কশ্বরে বলল, মেয়েটার সাথে ফষ্টিনষ্টি করতেছ ওরা? কে এই মেয়ে? সম্পর্ক কি তোমাদের? ফারিস কিছু বলার আগে রিভার আগে ভয়ে চেঁচে উঠল, দাদু, আপনি ভুল বুঝছেন, উনি আমার ভাই, আমরা ভাই। রিভা কথা শেষ করতে পারল না। ফারিস ওকে থামিয়ে দিয়ে মুখ বিকৃতি করে বলে, এই বেয়াদব, আমি তোর ভাই হতে যাবো কোন জন্মে? জান বাজি রেখে এত কষ্ট করছি, আর তুই কি না আমাকে ভাই বানিয়ে দিলি, ফাজিল মেয়ে। ফারিসের এই নাটকীয় আচরণে লোকজন আরও তেতে উঠল, কিন্তু ফারিস একদম বিচলিত নয়। সে লোকগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত করল, আরে ভাই, এত নাটকের কী আছে? সন্দেহ লাগছে? ঠিক আছে, বিয়ে পড়ে দিন। বলে সে পকেট থেকে ফোন বের করে কাউকে আদেশ দিল কাজী নিয়ে আসার জন্য। রিবা পাথরের মতো জমে গেল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিছে। কিছুক্ষণের মধ্যে কাজী হাসির যেন সব কিছু আগে থেকে সাজানো ছিল। রিবা বুঝতে পারলো এটা কোনো দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত একটা চক্রান্ত।
কান্নায় ভেঙে পড়ে সে আত্মনাদ করে বলল, ফারিস ভাই, আপনি এগুলো ইচ্ছে করে করছেন। আপনি জানেন আপনি জীবনেও আমার মন পাবেন না। ফারিস কাজীকে তাড়াহুড়ো করতে রিভার দিকে ঘুরল। ওর চোখে অদ্ভুত এক জেদ আর নিষ্ঠুরতা। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে বলল, তোর মন ধুয়ে পানি খাবো আমি? চাই কে তোর ওই ভেজাল মন? লাগবে না আমার মন, তোকে পেলেই চলবে। এখন তাড়াতাড়ি কবুল বল, মিডিয়ে দেখলে সত্যি কট খেয়ে যাব। রিবা কোনোভাবে রাজি হচ্ছে না, হেঁচকে তুলে তুলে কাঁদছে আর বলে উঠল, আমি ভাইকে সব বলে দিব, আপনি জোর করছেন। ফাইরি ধৈর্য আর কুড়ায় নেই, সে পকেট থেকে রিভলভারটা বের করে রিভার দিকে তাক করলো। বাতাসের শব্দ যেন মুহূর্তে থেমে গেল। ফারিস ঠান্ডা গলায় বলল, এই ভেজাল প্রোডাক্টের বোন, তোর ওই ঘাটতারা ভাইকে আমি ভয় পাই? কবুলের বাইরে একটা শব্দ করলে এটা লোড করা আছে, বুকটা ঝাঁঝরা করে দিব। এই যে বুকে আমার জায়গা নেই সেখানে অন্য কারো থাকার দরকার নেই। রিভলভারের ঠান্ডা নল রিভার বুকের উপর চেপে ধরল ফারিস। কাজী সাহেব ভয়ে থরথর করে কাটছে। ফারিস তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকে গর্জন করে উঠল, কাঁপাকাঁপি বন্ধ করে 5 মিনিটের মধ্যে বিয়ে শেষ করুন। দেরি হলে গুলিটা সরাসরি আপনার অচল জায়গায় গিয়ে লাগবে। বিয়ে পড়ানো শেষ হলো প্রায় ঘণ্টাখানেক। রাস্তায় ধুলোমাখা নিস্তজনতায় রিভার ফুঁপিয়ে কান্নার শব্দটা আরও বেশি করুণ শোনাচ্ছে। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে অবিরত কেঁদেই চলছে, আর ফারিস ঠিক তার সামনে মাটিতে আয়েশ করে বসে আছে। এক হাত মুখে গুজে এমনভাবে তাকিয়েছে যেন কোনো অতি সাধারণ বাংলা সিনেমার বিরক্তিকর দৃশ্য দেখছে। তার চোখে মুখে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার ক্লান্তি আর বিরক্ত। পাশে রিভান দাঁড়িয়ে কুঁকড়ে যাচ্ছে, যেন ফারিসের রোশনাল থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফারিসের ধৈর্যের ভাত এবার ভেঙে গেল বোধহয়। সে হুট করে তেতে উঠে জ্বলন্ত দৃষ্টিতে রিভার দিকে তাকিয়ে গর্জের মতো বলে উঠল, এই পকেট সাইজের বড়, এবার মুখটা বন্ধ করবি, আর একটা শব্দ করলে আমি কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারবো। বাকি কাজটুকু কিন্তু এখনই রাস্তায় সেরে ফেলবো। ফারিসের শীতল হুঁশিয়ারি শুনে রিভা মুহূর্তের মধ্যে চুপসে গেল। কান্না দমকাটা যেন বুকের ভেতর আটকে গেল তার। পুরো রাস্তা জুড়ে এক নিস্তব্ধতা নেমে গেল। রিভন অস্বস্তিতে খুক খুক করে কেশে একটু সরে যেতেই ফারিস বিরক্তিতে ভরা কণ্ঠে ধমকে উঠল, তোর বোনকে নিয়ে এখান থেকে যা, সাবধান, বাড়ির কেউ যেন আপাতত ঘুণাক্ষরে টের না পায়। সময় হলে আমি সব জানাবো। ফারিসের এই গম্ভীর ধমকটা যেন রিভানের জমে যাওয়া শিরদাঁড়ায় বিদ্যুৎ মতো খেলে গেল। সে আর এক মুহূর্ত নষ্ট করলো না। রিভার ঠান্ডা হাতের মুঠোয় নিজের হাতের ভেতর শক্ত করে চেপে ধরে ছুট লাগালো। রিভা তখন যেন এক জীবন্ত পুতুল, কোনো বোধশক্তি অবশিষ্ট নাই তার। তার শরীরটা থরথর করে কাঁপছে, চোখের জল কোণে শুকিয়ে পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছে ফারিসের সেই শীতলে রিভলভারের স্পর্শ আর বিস্ফোরিত চাহনি এখনও রিভার বুকের উপর দগদগ করছে, ঠিক যেন একটা দগদগে ক্ষত। ফ্ল্যাশব্যাক, সেদিন বন্ধুদের সাথে আড্ডার ছলে রিয়ন বুকেতে গিয়েছিল ফারিস। খাবার টেবিলে হাসাহাসির মাঝখানে হঠাৎ এক পরিচিত কান্নার শব্দ ওর কানে ধাক্কা খেল। চমকে পেছনে ফিরে তাকাতে ফারিসের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য ধক করে থেমে গেল। দেখলো রিভা গালে হাত দিয়ে অবুঝের মতো দাঁড়িয়েছে, আর সামনে থেকে সাহাবীর আঙ্গুল উঁচিয়ে শাসাতে শাসাতে দাপট দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। সাহাবীরের সঙ্গে রিভাকে এই অবস্থা দেখে ফারিসের কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো। এমনটা সে দুঃস্বপ্নে ভাবেনি। নিজের ভেতরকার জ্বালাটুকু চেপে ধরে সে একজন ওয়েটারকে ডেকে কারণ জানতে চাইল। ওয়েটার তাকে রেস্টুরেন্টে বুক করার কারণটা জানালো। ঘটনাটা শোনার পর ফারিস স্থাপিত হয়ে চেয়ারে বসে পড়ল। তার এই মেয়ের প্রতি টানটা যেন ক্ষণিকের মোহ ছিল না। সেই 14 বছর বয়সে চঞ্চল রিভাকে লন্ডনে এক বিকেলে দেখার পর থেকে ফারিসের হৃদয় গহীনে এক অদ্ভুত ভালো লাগা জন্ম নিয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত হাজার মাইল দূরত্ব থেকেও সেও রিভাকে সব বিপদ থেকে আগলে রেখেছে। বারবার নিজেকে বুঝিয়েছে, নিজেকে মনকে শাসন করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এই তীব্র আবেগ একটা কিশোরের জন্য মানায় না। কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ। একদিন রায়দা শেখের সামনে দাঁড়িয়ে সরাসরি রিভাকে চেয়ে বসল ফারিস। তিনি প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলেন, কিন্তু ভাতিজার চোখে এই অমোঘ পাগলামি আর জেদ দেখে শেষ পর্যন্ত কথা দিয়েছিল রিভার 18 বছর পূর্ণ হলে তাকে ফারিসের হাতে তুলে দিবে। এই পুরো ঘটনা রিভা ছাড়া
বাড়ির সবাই জানতো, কিন্তু ফারিসের কাছে রিভার মান মানে তার অস্তিত্ব এক অবিচ্ছেদ্য অংশ। যে মেয়েটিকে সে বছরের পর বছর আগলে রেখেছে, তাকে চোখের সামনে অন্য কারো হতে দেখা তার পক্ষে অসম্ভব। ফারিস একটু অন্য ধাতুতে গড়া মানুষ। তার নিজের জিনিসকে সে প্রয়োজনে ছিনিয়ে নিতে জানে, তবু অন্যের হাতে দেওয়ার মতো দুর্বলতা তার নেই। সে জানে রিভা শুধু তার। রাত প্রায় 12টার কাঠা ছুঁইছি। পুকুর ঘাটের নিস্তব্ধতা চিরে বসে আছে সহোদ্দা আর ফারিস। মাঝখানে বাতাস যেন আগুনের হালকা। পুকুরে হিমশীতল জলে বুক পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে রিভান। শীত আর ভয়ে তার শরীর কাঁপছে। দুই কান ধরে দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের এক প্রতিচ্ছবি। সহোদর দুই চোখ দিয়ে আগুন হালকা বেরিয়েছে। আর ফারিস, সে ভেতরে ভেতরে শিউরে উঠল, মুখে তার পাথরের মতো কঠিন ভাব। অনেকক্ষণ পর জমাট বাঁধা নীরবতা চিরে সহোদর গম গম কণ্ঠস্বর শোনা যায়, যা রাতের নিস্তব্ধতা বজ্রপাতের মতো সরল। কেন করলি? আনসার মি ড্যামিট। ফারিস শান্ত অথচ তীব্র কণ্ঠে জবাব দিল, আই লাভ হার। সৌহদের চোখে তখন রাগের অগ্নিগিরি। সে জ্বলন্ত হয়ে বলল, ভালোবাসার মানে তুই জানিস? ওই বাচ্চা মেয়েটার উপর দিয়ে কী যাচ্ছে একবার ভেবে দেখেছিস? ওর মানসিক অবস্থা কি তোর কি ধারণা আছে? ফারিসের চোখের কোনো ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে নিজেকে সামলাতে পারল না। দাঁতে দাঁত চেপে হিসেবে বলল, এত নাটক না করে সরাসরি বল না, বন্ধুর জন্য তোর জান চলে যাচ্ছে। সৌদ্দা হতাশায় মাথা নাড়ল। বিরক্তিতে সাথে ফারিসের দিকে তাকিয়ে বলল, এভরি টাইম ওকে নিয়ে জেলাস হওয়ার কারণটা বলবি? ফারিস আর কোনো শব্দ উচ্চারণ করল না। তার সমস্ত শরীর রাগে আর বিরক্তিতে থরথর করে কাঁপছে। সৌহদের সামনে থেকে উঠে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকে সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ওদিকে রিভান তখনও পুকুরের জলে অর্ধেক ডুবে সৌগতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। সে আতঙ্কে তার কণ্ঠনালী শুকিয়ে পাথর হয়ে গেছে। সৌগতের বিরক্তিতে চোখ নামিয়ে রিভানের দিকে তাকালো, ধমকের সুরে বলল, আউট ইডিয়েট। ওই একটা ধমক যেন রিভানের জন্য মুক্তির পরোয়ানা হয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল সে। এক মুহূর্ত দাঁড়ানো না, টলমল পায়ে জল থেকে উঠে কোনো মতে নিজের প্রাণ নিয়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। ঘুমের রেশ হৃদির চোখে নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে হাঁপিয়ে উঠছিল সে। শেষমেশ ফোনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। পুকুর ঘাটটা আসতে থমকে গেল সে। ঘাটের খুঁটিতে হেলান দিয়ে উদাস ভঙ্গিতে সিগারেট ফুঁকাচ্ছে সৌহার্দ্য। হৃদির স্থবির হয়ে তাকিয়ে রইল। সৌহার্দ্যকে কখনো সিগারেট খেতে দেখেনি সে। এই গম্ভীর মানুষটার মধ্যে এমন একটা অন্ধকার নেশার ছোঁয়া আছে ভাবতে হৃদির বুকের ভেতরটা কেমন যেন উঠল। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর, এত রাতে কী চাই? হৃদি এক পা এগিয়ে কিছুতে ইতস্তত করে সৌহার্দ্যের পাশে বসলো। জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলেছি, অসভ্য লোক, আপনার এত বাজে অভ্যাস কেন? সৌহার্দ্য ভুরু কুঁচকে হৃদির দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক যন্ত্রণা আর তীব্র আত্মি। সে ধর কুণ্ডলি ছেড়ে ধীরে সরে বলল, তো বিয়ে করলাম 4 বছর, এখনো পর্যন্ত বউয়ের কাছে যাওয়া তো দূর, একটা চুমু খেতে পারলাম না, তাই বিকল্প হিসেবে সিগারেট খাচ্ছি। হৃদির নাক মুখ কুঁচকে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার সাথে কথা বলাই বেকার। বলে সে উঠে চললেন। তো ঠিক তখনই সৌহদ্দ হাতের এক হ্যাঁচকা টানে হৃদি তার কোলের উপর আশ্রে পড়ল। সৌহদ্দ শক্ত বাহু হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। দুজনের ঠোঁটের মাঝে আর কোনো ব্যবধান নেই, হালকা একটা দূরত্ব যা আগুনের শিখার মতো উত্তপ্ত। হৃদির সারা শরীর অবশ হয়ে উঠল। ভয়ে আর তীব্র লজ্জায় সে থরথর করে কাঁপছে। চোখ মুখ খিচে মিনমিন গলায় তোতলাতে তোতলাতে সে বলল, কী করেছেন কি? ছাড়ুন। সৌহদ্দ যেন কোনো এক ঘোর লাগা নেশায় ডুবে আছে। হৃদি আরও কাছে মুখ নিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে ফিসফিস বলল, ক্যান আই কিস ইউর স্ট্রবেরি লিপস? হৃদি শিউরে উঠল। সে কাঁপা কাঁপা ঠোঁটে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে বলল, লুচ্চা ডাক্তার, আপনি একটু আগে সিগারেট খেয়েছেন, আমি জীবনেও সিগারেট পড়া ঠোঁটে চুমু খাবো না। সৌহদ্দ সে কথায় ভ্রুক্ষেপ করল না, বরং আরও তীব্রভাবে হৃদিকে জড়িয়ে ফিসফিস বলল, প্লিজ যান, লেট মি গিভ আ মাই প্রিন্সেস মম। প্রিন্সেস মম সম্বন্ধটা কানে যেতে বিকেলের কথাটা হৃদির মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। রাগে গজগজ করে হৃদি বলে উঠল, ধান্দা বসলো, বাকি সময় আলু পটলের আম্মু আর চুমু খাওয়ার সময় প্রিন্সেসের আম্মু, স্বয়ং অসভ্য ডাক্তার। বলে হৃদি 2 হাত দিয়ে সৌহদ্দের বুকে জোর করে ঠেলে সরিয়ে দিল। এমন একটা তীব্র রোমান্টিক মুহূর্তে হৃদির এমন ঝটকা
ভেঙে চুরমার হয়ে গেল। সৌহার্দের চোখে মুখে রাগে রক্তিম হয়ে উঠল। সে অবজ্ঞার সাথে হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, স্টুপিড মহিলা, তোমার কি জন্ম হয়েছে আমার মুডের 12টা বাজানোর জন্য? গেট আউট অফ মাই সাইট। বলে নিজের দুপটা পায়ে অন্ধকারের দিকে চলে গেল। হৃদি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে উম, গাল ফুলিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, লুচ্চা লোক, শুধু ধান্দাবাজ। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে দীর্ঘ 3 মাস, কিন্তু সময়ের স্রোতে কারো জীবনে কোনো অশান্তি বা পরিবর্তন নিয়ে আসেনি। বরং ফারিস রিভার সৌহার্দ্য হৃদির সম্পর্কের দূরত্ব বেড়েছে আরও কয়েক গুণ। যেন দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর অভিমানের পাহাড়সম দেওয়াল দাঁড়িয়েছে। সেদিন সকালে ঘুম থেকে উঠে হৃদি সোজা গিয়ে দাঁড়ালো সারান চৌধুরী আর সায়েদা চৌধুরীর সামনে। স্থির ও শান্ত গলায় জানিয়ে দিল সে সৌহার্দ্যের সাথে থাকতে চায় না, বিচ্ছেদ চায়। কথাটা শোনার পর থেকে ঘর যেন জমে বরফ হয়ে গেল। সারান চৌধুরী, সায়েদা চৌধুরী স্তব্ধ হয়ে হৃদির দিকে তাকিয়ে রইলেন। এমনটা তারা কল্পনা করেনি। এর আগে কত বড় ঝড় বয়ে গেছে তাদের জীবনে। তখন তো হৃদি কখনোই এমন কথা বলেনি, বরং সারহান চৌধুরী যখন একসময় নিজ থেকে বিচ্ছেদের প্রসঙ্গ তুলছিল, হৃদি তখন সায় দেয়নি। অথচ আজ যখন সৌহার্দ্য কিছুটা হলে নিজের আচরণ সংযত হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই হৃদি এমন হঠাৎ সিদ্ধান্ত তারা কেউ কোনো কুল কিনারা পেল না। রায়দা শেখ অনেক সাধ্য সাধনা করলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু হৃদির একটাই কথা, সে সৌহার্দ্যের সাথে কিছুতেই থাকবে না, ডিভোর্স দিবে। সারান যদি এক প্রকার অসহায় হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হোক, তারপর দেখবে বলবো। কিন্তু হৃদির কণ্ঠ ছিল অঢল, পাথরের মতো কঠোর। সে কিছুতেই সৌহার্দ্যের সাথে থাকবে না। এদিকে সকাল থেকে হৃদির কান্না আর চিৎকার যেন আকাশ বাতাস ভারী হয়ে এলো। তার একই জেদ, একই বাড়িতে সে আর থাকবে না। পরিস্থিতির চাপে রায়দা শেখ অনেক বিরক্ত হয়ে 2 মেয়েকে নিয়ে চট্টগ্রামে নিজের শ্বশুরবাড়িতে ফিরে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পর হৃদির মন গলল না। তাকে কোনোভাবে শান্ত করতে না পেরে শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামে হৃদির ট্রান্সফার করিয়ে নেওয়া হলো। ভাগ্য ভালো যে একটা পথ খালি ছিল। ফ্ল্যাশব্যাক। সৌহার্দ্যের আগে গজগজ করতে করতে চলে যাওয়ার পর হৃদি হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। যেন বুকের ভিতর জমানো সব মেঘ সরে গিয়ে এক মুঠো রোদ এসে হেসে উঠছে। সৌহার্দ্যের রাগে মুখভঙ্গি নকল করে সে নিজে বলে, স্টুপিড মহিলা। তারপর মুখটা বাঁকিয়ে ঘরের দিকে পা বাড়ালো। কিন্তু অদ্ভুত এক অনুভূতি, বুকের ভেতরটা কেমন জানি শান্ত হয়ে এসছে। অকর্ণা গালি রক্তিমভাবে ফুটে উঠছে, বারবার চোখের সামনে ভেসে উঠছে ঠিক কয়েক মিনিট আগে সেই মুহূর্তগুলো। সৌহৃদ্য উত্তপ্ত স্পর্শ, নিবিড় চাহিনি, সব মিলিয়ে হৃদির মুখটা যেন টমেটোর মতো লাল হয়ে এসছে। লজ্জায় নিজের 2 হাত মুখ ঢেকে সে ঘুমের দেশে হারিয়ে গেল, নিজেও জানে না। সকাল প্রায় 9টা। বিয়ের বাড়ি, এলাহি কাণ্ড কারখানা আর হইচই শব্দে হৃদির ঘুমটা ভাঙল। প্রতিদিনের অভ্যাসবশত বালিশটা পাশে রাখা মোবাইল হাতে নিয়ে স্ক্রিন অন করতে তার হাত যেন অবশ হয়ে গেল। যা দেখল তাতে হৃদির মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। তার বুকটা ধক করে উঠল, দম যেন বন্ধ হয়ে আসছে। সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। বিছানায় হৃদি স্তব্ধ হয়ে বসে রইল, শরীরটা কাঁপছে। একরাশ ঘৃণা আর তীব্র অভিমানে যেন মোবাইলটা থেকে চোখ সরিয়ে নিল। কোনো মতে পানি মুছে, কোনো মতে টহলমলে পায়ে সে সারহান চৌধুরীর ঘরের দিকে পা বাড়ালো। দরজায় আলতো টোকা দিতে চৌধুরী ওই দরজা খুলে গেল। হৃদি ফ্যাকাশে আর বিধ্বস্ত মুখ দেখে চিন্তিত হয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন, এত সকালে কোনো সমস্যা আছে? হৃদি শ্বশুরের চোখের দিকে তাকাতে তার কণ্ঠস্বর কান্নায় বদ্ধ হয়ে গেল। সে মিনমিন করল, আব্বু, আপনার সাথে আমার জরুরি কথা আছে। হৃদি বিধ্বস্ত চেহারা দেখে সারান চৌধুরী ভুরু কুঁচকে এলো। তিনি চিন্তিত মুখে মেয়েকে ভেতরে নিয়ে বসলেন। ঠিক সেই মুহূর্তে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এলেন রায়দা শেখ। হৃদির অবস্থা দেখে থমকে দাঁড়ালেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কী হয়েছে? আমার মেয়ের মুখটা এত মলিন কেন? কী হয়েছে বল তো খালামণিকে। হৃদি ওনাদের চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না। কোনো মতে আমতা আমতা কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, আমি ওনার সাথে থাকতে চাই না, প্লিজ, আমার ডিভোর্স চাই। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে সায়েদা চৌধুরী দরজার কাছে থমকে গেল। হৃদির মুখে এই আকস্মিক বিচ্ছেদের কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে গেল। সায়েদা চৌধুরী প্রায় দৌড়ে এসে হৃদির পাশে বসলেন। হৃদি ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা দুশ্চিন্তায় মোচড় দিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, হৃদি, কী বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? কী হয়েছে আম্মুকে খুলে বল। ওনার কণ্ঠে সেই মমতাটুকু সহ্য করতে পারল না। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পরক্ষণে কান্না ভেঙে পড়ল। সে হেঁচকি তুলে শাড়ির আঁচলে
চোখ মুছে অস্ফুট প্লিজ আম্পু, আমি আর ওনার সাথে থাকতে চাই না। ঘরের বাতাস যেন এক নিমিষে ভারী হয়ে উঠল। রায়দা শেখ সায়দা চৌধুরী স্তব্ধ হয়ে রিদির দিকে তাকিয়ে রইল। সারান চৌধুরী নির্বাক দৃষ্টিতে রিদির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তুমি শিওর তো মা? নিজের আবেগের বশে ভুল কোনো সিদ্ধান্ত নিচ্ছ না তো? রিদি কোনো উত্তর দিল না। তার নীরবতায় জানিয়ে দিল তার সিদ্ধান্ত সে অটল। সৌহদ্দের সাথে আর কোনো অবস্থায় সে আর সংসার করবে না। সারান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না। কঠিন স্বরে বললেন, ঠিক আছে, বিয়েটা হোক, আমি উকিলের সাথে কথা বলছি। রিদি শুধু মাথা নেড়ে সায় জানালো, কিন্তু তার চোখে মুখে ঘৃণা। সে সৌহদের ছায়াটুকু আর সহ্য করতে পারল না। রায়দা শেখ রিদিকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো রিবা। রায়দা শেখ বিরক্তিতে কপাল কুঁচকে মেয়ের দিকে তাকালেন। তোর আবার কি হলো রিভা? রিভা নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাবো আম্মু। এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, আমি এই শহরে থাকবো না। রায়দা শেখ যেন পাথরের মূর্তির মতো জমে গেল। একই সাথে দুই মেয়ের এমন হঠকারী সিদ্ধান্ত তিনি দিশেহারা। দুজনকে শান্ত করার চেষ্টা করেও যখন রিভা জেদ ভাঙল না, তখন রায়দা চৌধুরী হার মানলেন। শান্ত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি থাকতে না চাস তবে জামাকাপড় গুছিয়ে নে, বিকেলে আমরা চট্টগ্রামে চলে যাব। আমি ভাইজানের সাথে কথা বলে আসছি। সকাল পেরিয়ে প্রায় ভরদুপুর। সৌদ রাতে হাসপাতালে চলে গেছিল ইমার্জেন্সি ডাকাতায়। সবেমাত্র খন্দকার বাড়ি ফিরল। বউটাকে এদিক ওদিক খুঁজছে, অথচ কোথাও এই স্টুপিড মেয়েটার দেখা নেই। এক প্রকার বিরক্ত হয়ে রিদির রুমে গেল। ঢুকতেই দেখলো তার বউ কোলবালির জড়িয়ে ধরে কাঁধ হয়ে শুয়েছে। সৌহদের দৃষ্টির দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বিড়বিড় করল, স্টুপিডটাকে এখন নিজের বুকে নিয়ে ঘুমাতে পারলাম না, আর এক স্টুপিড কোলবালিশ এসে ভাগ বসালাম বলে সে রিদির দিকে এগিয়ে গিয়ে পাশে বসলো। ঝুঁকে যেই না হাতটা ধরতে যাবে অমনি রিদি ঝাড়া দিয়ে হাত সরিয়ে নিল। রিদির সারা শরীর রাগে যেন জ্বলে যাচ্ছে, তার চোখে মুখে লাল হয়েছে। সৌহদের দিকে তাকিয়ে সে গর্জে উঠে বলল, ছুবেন না, আমার থেকে দূরে সরুন। সৌহদ রিদির কথাকে পাত্তা না দিয়ে একটু এগিয়ে গিয়ে ভুরু কুচকিল। হোয়াট হ্যাপেন্ড, রেগে আছো কেন? বলে সে রিদিকে কাছে টেনে নিতে গেল। রিদি যখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সৌগতের গালে সজোরে একটা থাপ্পড় বসে দিল। কাঁপতে কাঁপতে চিৎকার করলো, ডোন্ট টাচ মি, একদম ছুবেন না আমায়, চরিত্রহীন পুরুষ। সৌগতের চোখ মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেল। সে আর চটকে উঠে দাঁড়িয়ে সামনের টেবিলেতে লাথি মারল। বিকট শব্দে কেঁপে উঠল ঘর। সে গর্জে উঠল, কি মনে করিস নিজেকে তুই? তোকে স্পর্শ না করলে সৌগত চৌধুরীর বাল ছিঁড়ে যাবে? একটা কিস করতে চেয়েছি বলে চরিত্রহীন হয়ে গেলাম? স্টুপিড মহিলা, লাগবে না আমার তোকে। বলে সে রাগে হনহন করে বেরিয়ে গেল। রিদি শুধু তাকিয়ে রইল। তার চোখে তখন কান্নার চেয়ে বড় এক ঘৃণা। সেদিনের রুম থেকে বের হয়ে সৌগতের সোজা খন্দকার বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর কেটে গেছে দীর্ঘ 3 মাস। সৌহদের সেদিন কোনো একটা জরুরি প্রয়োজনে লন্ডনে গিয়েছিল, যদিও যাওয়ার কথা ছিল আগে থেকে এবং ফ্লাইটও তৈরি ছিল। রাগে কাউকে বলে যায়নি। গভীর রাতে বাড়ি ফিরল সৌহার্দ্য। দীর্ঘ সফরের ক্লান্তি ভর করছিল, তাই বাড়ি ফিরে ঘুমের অতলে তলিয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তার চোখ দুটো যেন অস্থির হয়ে সারা বাড়িতে রিদিকে খুঁজছিল। কিন্তু পুরুষ হলে ইগো, তার সেই চিরাচরিত জেদ তাকে বাধা দিল কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে। সারাদিন সে পুরো বাড়ি রিদির ছায়া দেখল না। খাবার টেবিল থেকে শুরু করে প্রতিটি কোণে তার তীক্ষ্ণ নজর। রিদির রুমে না গিয়ে পেয়ে ফিরে এসেছে অপেক্ষায় বসে, যেন কেউ ডাকলো সে তৎক্ষণাৎ সেখানে ছুটে যাবে। অথচ যার টানে সে আজ এতটা গভীর হয়ে ফিরছে তাকে কোথাও দেখা গেল না। রিদি যখন বাড়ির বাতাস থেকে মুছে গেছে ড্রয়িং রুমে, তখন অসহ্য 2 ঘন্টা কাটল। বাড়ির কেউ যে নিজের থেকে তাকে কিছু বলবে না, সেই সৌজন্য যেন আজ কারণেই। অবশেষে ধৈর্যের ভাত ভেঙে গেল সৌজন্যের। রাগে গজগজ করতে করতে সোজা উঠে গেলেন সারান চৌধুরীর রুমে। সারান চৌধুরী তখন রকিং চেয়ারে বসে পড়ায় মগ্ন। ছেলের উপস্থিতি চশমার ফাঁক দিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টিক্ষেত্রে তাকালেন। পরক্ষণে কোনো হেলদোল ছাড়াই দৃষ্টি ফিরিয়ে নিলেন বইয়ের পাতায়। বাবার এমন শীতল আচরণে সৌগতদের রাগ যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কাঁপা গলায় সে প্রশ্ন করল, আমার বউ কোথায়? সারান চৌধুরী শান্ত গলায় উত্তর দিল, তোমার বউ কোথায় সেটা আমার জানার কথা নাই। এই নির্লিপ্ত উত্তরের জন্য আগুনে ঘেটে এলো। সৌদ্য কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, তুমি এগুলো সব ওকে দিয়ে করাচ্ছ তাই না?
ওকে যা ইচ্ছা করতে বলো, আই ডোন্ট কেয়ার। ওকে ফিরিয়ে আনতে আমি আর শিকদার বাড়ি যাব না। ওর যা খুশি যতদিন ইচ্ছে থাকুক। কথাটা বলে সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে সারান চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ও ঢাকার বাইরে আছে। আর শোনো, তোমার জন্য একটা উপহার রেখে গেছে। তোমার ড্রয়ারে রাখা আছে, দেখে নিও। তোমার পছন্দ হবে আশা করি। কথাটা বলে উনি পুনরায় বইয়ের পাতায় চোখ ডুবিয়ে দিলেন। সৌগত বাবার দিকে এক মুহূর্ত বিরক্তি দৃষ্টিতে তাকে হনহন করে চলে গেল। বাবার রুম থেকে বেরিয়ে সৌগত কোনো দিকে তাকালো না। ঝড়ের বেগে নিজের রুমে ঢুকে সজোরে ড্রয়ারটা টান দিল। ড্রয়ারের ভেতর থেকে সাদা খাম চোখে পড়ল। ভুরু কুঁচকে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে সে খামটা হাতে নিল। খামটা খোলার সময় তার আঙুলগুলো সামান্য কাঁপছিল, কিন্তু ভেতরের চোখ করতে তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, তার কপালে রক ফুলে উঠল। খামের ভেতরে থাকা ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। নিচের দিকে চোখ পড়তেই দেখল সেখানে অন্তত পরিপাটি আর গুটি গুটি অক্ষরে হৃদিতা খানের নামে স্বাক্ষরটা জল করছে। নিজের অস্বস্তির জন্য এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল সৌগতের। এতদিনের অভিমান, জেদ, ইগো মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপ নিল। ডিভোর্স পেপারটা শক্ত করে মুচড়োতে তাতে দাঁত চেপে বিড়বিড় করল, ওকে ফাইন, মিসেস হৃদিতা খান, অ্যাজ ইউ উইশ। আমার জীবন থেকে বিদায় নেওয়ার এতই যখন শখ, তবে তাই হোক। অপরিচিতা অর্ধাঙ্গিনী পর্ব 10। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।